পরাশক্তি যুক্তরাষ্ট্র চরম হামলার হুমকি দিয়ে বারবার কেন ইরানে যুদ্ধবিরতির সময় বাড়াচ্ছে? আজ সিআইএর একটি ফাঁস হওয়া রিপোর্টে তা উঠে এসেছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 5 দশক ধরে নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে আন্তর্জাতিক সংঘাতে খেলার নিয়ম বদলে দিতে সক্ষম হলো? ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে এর সাফল্যের মূল চালিকা শক্তিগুলো আসলে কি? ইরান যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপকভাবে কমে গেছে। এর ফলে আগামী কয়েক বছরে অন্য কোনো সম্ভাব্য দেশীয় বা আন্তর্জাতিক সংঘাতে গোলাবারুদের ঘাটতি দেখা দেওয়ার ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে। পেন্টাগনের সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়ন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই তথ্য জানা গেছে। গত 7 সপ্তাহের যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর অন্তত 45% ব্যালিস্টিক মিসাইল ধ্বংসকারী থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেক এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় 51% খরচ করে ফেলেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর এই নতুন বিশ্লেষণে পেন্টাগনের গোপন তথ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সামরিক বাহিনীর তাদের টমাহক মিসাইলের 30%, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20% এবং SS-3 ও SS-6 মিসাইলের 20% ব্যবহার করে ফেলেছে। এসব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পুনরায় তৈরি করতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। যুদ্ধের শুরুতেই জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং অন্যান্য সামরিক নেতারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে দীর্ঘস্থায়ী সামরিক অভিযান মার্কিন অস্ত্র ভাণ্ডারের উপর বিশেষ প্রভাব ফেলবে, যা ইসরায়েল এবং ইউক্রেনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সিনেটর মার্ক কেলিও গত মাসে একই উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ইরানিদের কাছে প্রচুর পরিমাণে শাহেদ ড্রোন এবং মাঝারি ও স্বল্প পাল্লার মিসাইল রয়েছে। একটি পর্যায়ে গিয়ে এটি গাণিতিক সমস্যায় পরিণত হবে যে আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম কোথা থেকে এবং কিভাবে পুনরায় সরবরাহ করব। ইরানিরা এই যুদ্ধে সামরিক সমীকরণে একটি নতুন ধারণা যুক্ত করেছে। যদি একটি দেশ প্রযুক্তিগত অগ্রগতিতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে না পারে, তবে তাকে সংখ্যা ও অর্থনৈতিক ব্যয়ের দিক থেকে প্রতিযোগিতা করতে হবে। এটাই সেই মৌলিক ধারণা যার উপর ইরানি ড্রোন কর্মসূচির ভিত্তি স্থাপিত হয়েছে। যদি একটি ড্রোন তৈরি করতে প্রায় $20,000 খরচ হয়, তবে নির্ভুলতার দিক থেকে এটি $20 লাখ ক্রুজ মিসাইলের সমান কার্যকর হতে পারে না। কিন্তু যদি একসঙ্গে 100টি ড্রোন পাঠানো হয়, তাহলে প্রতিপক্ষকে সেগুলো ধ্বংস করতে অন্তত 100টি ক্রুজ মিসাইল ব্যবহার করতে হবে এবং এই খরচটা কয়েক গুণ বেশি। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা এই সক্ষমতার কার্যকারিতা স্পষ্টভাবে প্রমাণ করে। ওই হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি তৈরি ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হয়। যদিও হামলার দায় হুতিরা স্বীকার করেছিল, তবে ব্যাপকভাবে ধারণা করা হয় যে এসব ড্রোন ইরান বা ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। আরামকো স্থাপনার হামলার ফলে $10 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়, অথচ ব্যবহৃত ড্রোনগুলোর মোট খরচ ছিল মাত্র কয়েক লাখ ডলার। এই খরচের ব্যবধানই আসলে ড্রোন যুদ্ধে বিজয়ী ও পরাজিত নির্ধারণ করে দেয়। ড্রোন শিল্পের যে অত্যাধুনিকতা আমরা দেখছি, এটা আসলে 1981 সালের শুরুর দিকেই ইরানিরা এই ছোট ডিভাইসগুলো নিয়ে কাজ শুরু করে। সেগুলোর ক্যামেরা স্থাপনের কথাও চিন্তা করে। ইস্পাহান বিশ্ববিদ্যালয় থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়, যেখানে শিক্ষার্থী ও প্রকৌশলীরা একসঙ্গে এই ধারণাকে বাস্তবের রূপ দিতে কাজ করেছিলেন। তারা এই যন্ত্রগুলোর নকশা প্রণয়ন, উৎপাদন, পরীক্ষা এবং উন্নয়নমূলক পর্যায়ক্রম তারা এই যন্ত্রগুলোর নকশা প্রণয়ন, উৎপাদন, পরীক্ষা এবং উন্নয়নমূলক পর্যায়গুলো সম্পন্ন করে পরে তা IRGC বা ইরানের সামরিক বাহিনীর কাছে উপস্থাপন করে। ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই একটি ছোট সাধারণ ওয়ার্কশপ ছিল, যেখানে দৃঢ় সংকল্পবদ্ধ ও উজ্জীবিত তরুণরা কাজ করত, যাদের বেশিরভাগ ইসলামী বিপ্লবের চেতনাধারী ছিল। বছরের পর বছর প্রচেষ্টা, বারবার ব্যর্থতা এবং নিরন্তর সংগ্রামের পর ওই তরুণেরা ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কশপে একটি নকশা তৈরি করে। পরে খুজিস্তানের
খোলা মাঠে তা উৎক্ষেপণ করে পরীক্ষা চালাতে শুরু করে। তাদের মধ্যে ছিলেন ফারশিদ নামের একজন বেসামরিক পাইলট, সাইদ নামের একজন পদার্থবিজ্ঞানের ছাত্র এবং মাসুদ জাহিদি নামের একজন পেশাদার স্বর্ণকার। তারা যে মডেল তৈরি করেছিল তা দেখতে অনেকটা বাচ্চাদের খেলনার মতো ছিল। তাতে যে জ্বালানি ট্যাঙ্ক হিসেবে যে বস্তুটি ব্যবহার করা হয়েছিল তা মেডিকেল আইভি ব্যাগ, আর প্রপেলার বা পাখাটিও ছিল হাতে তৈরি, এখানে একটু হবে, আর প্রপেলার বা পাখাটিও ছিল হাতে তৈরি। 1983 সালে প্রায় 40 কিলোমিটার দূরে থেকে সেই খেলনা বিমান বা ড্রোনটি প্রথমবারের মতো ইরাকি সামরিক অবস্থানের উপর দিয়ে উঠতে সক্ষম হয়। সেখান থেকে খুব পরিষ্কার ও ব্যবহারযোগ্য ছবি নিয়ে ফিরে আসে, যেখানে ইরাকি সামরিক স্থাপনাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। এই সাফল্যের পর থান্ডার ব্যাটালিয়ন গঠন এবং একটি নিয়মিত ড্রোন কর্মসূচি শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়ার্কশপে তৈরি এই বিষয়টি পরে IRGCর তত্ত্বাবধানে আসে। তখন তারা বিমান তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে থাকে। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়ার্কশপে তৈরি এই বিষয়টি পরে IRGCর তত্ত্বাবধানে আসে। পরে IRGC দুবাইতে একটি কোম্পানি নেটওয়ার্ক স্থাপন করে এবং সিঙ্গাপুরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা যন্ত্রাংশ কিনতে শুরু করে। পরে এই যন্ত্রাংশগুলো ইস্পাহানে নেওয়া হয়। সেখানেই যন্ত্রাংশগুলো জোড়া দিয়ে আজকের যুদ্ধের যে মূল আতঙ্ক, সেই ড্রোন তৈরি শুরু হয়।